মুসলমান হতে পারে, হিন্দুও হতে পারে। যখন সে কথা বলে তখন তার তো খেয়াল থাকে না যে সে কোন সংস্কৃতি অ্যাডাপ্ট করছে। এটা আমাদের থাকে। মধ্যবিত্ত ইন্টারফিয়ারেন্স থেকে হিন্দু মুসলমানকে আলাদা করা, যেমন এই মুহূর্তে আমি ভারতবর্ষের সবচেয়ে বড় সংকট দেখছি। তারপর একটা সাঁকো তৈরি করতে পারি না এই সময়। ওভারের মধ্যে তোমার জীবন মরণ, কেন 50 ওভার খেলবো না তার কোনো জবাব পাই। এইটা হচ্ছে মুশকিল। যে খেলাটা সারা জীবনে যখন ছিল খেলা তোমার সঙ্গে, তখন কে তুমি তাকে জানাবে, এইটা বলার কোনো সুযোগই পেলাম না মৃত্যুর মুহূর্তে। এটাই জীবন। আর উনি হচ্ছেন প্রজাতের ঈশ্বর। সিনেমার এত বেশি অনুগামী, এক্সপ্রেশনিজমকে এত আক্ষরিকভাবে উনি নেন যে জীবনের নৈতিক ভিত্তি নষ্ট হয়ে গেছে। পতন হয়েছে তা কিন্তু কারাগার হিসেবে থাকতে পারে না। একদিন মহিরুল রূপান্তরিত হবে। পছন্দ করেন সম্ভব না। জীবন কম্পিউটারের বাইনারি না, হয় শূন্য নয় এক। ধরুন আমাদের দেশে হিন্দু ধর্ম প্রাতিষ্ঠানিক ধর্ম হিসেবে এবং ইসলাম বা খ্রিস্টান ধর্ম তারা কখনোই কোডিফাইড হয়ে থাকেন। অর্থাৎ আপনি কাউকে সাচ্চা হিন্দু, সাচ্চা মুসলমান, সাচ্চা খ্রিস্টান এরকম আগমার্কা কিছু পাবেন না। দেখবেন সর্বত্র একটা মিশ্র সংস্কৃতির জায়গা। যেমন ধরুন দোহাই আলি গানটা, হ্যাঁ, এটা কাদের গান? এটা হিন্দুর গান না নিঃসন্দেহে, এটা মুসলমানেরও গান না, এটা পীর এদের গান। কিন্তু এই গানের মধ্য দিয়ে যা বলা হয়েছে এবং যে দর্শন, এটা হিন্দু মুসলমান দুজনেই। আমাদের দেশে চাষি যে ধান ফলায় সে মুসলমান হতে পারে, হিন্দুও হতে পারে। যখন সে কথা বলে তখন তার তো খেয়াল থাকে না যে সে কোন সংস্কৃতি অ্যাডাপ্ট করছে। এটা আমাদের থাকে। এই আমাদের থাকে। গ্রামে গ্রামান্তরে রাম সীতার পালা কিন্তু মুসলমানও দেখতো। যেমন মুসলমানের কোনো কোনো সংস্কৃতি সেগুলো হিন্দুরাও দেখতো। পূর্ববঙ্গে বেশি চালু ছিল, কারণ পূর্ববঙ্গে মুসলমানরা মেজরিটি। এইগুলো হচ্ছে মধ্যবিত্ত ইন্টারফিয়ারেন্স থেকে হিন্দু মুসলমানকে আলাদা করা। যেমন এই মুহূর্তে আমি ভারতবর্ষের সবচেয়ে বড় সংকট দেখছি। ডাকছেন দেখো তো এই দরজা দিয়ে কেউ ডাকছে। চলুক চলুক, ক্যামেরা চলুক। আমি বলছিলাম যে আমাদের সাংস্কৃতিক দুর্ভাগ্য এবং জাতীয় দুর্ভাগ্য হচ্ছে এই যে আমার ধারণা শেষ পার্টিশন, মানে পার্টিশন অফ ইন্ডিয়া 1947, তখনও এতটা হয়নি যে আজকে হিন্দুরা যতটা হিন্দু এবং মুসলমানরা যতটা মুসলমান তাদের বাধ্য করা হচ্ছে ভাবতে। এটা আমাদের সবচেয়ে দুর্ভাগ্য যে এই মুহূর্তে গীতাঞ্জলি পড়লেও ভাবা হবে যে গীতাঞ্জলির যে সুর তা কতটা ইসলামের সন্নিকটে যেতে পারে বা যেতে পারে না। অর্থাৎ প্রতিটি জিনিসকেই প্রমাণিত করতে হবে সে আল্লাহ অথবা ঈশ্বর তার থেকে কত দূরত্বে আছে। আমাদের কাছে রবীন্দ্রনাথ বা নজরুল ইসলাম সুদূরের প্রতীক হয়ে গেছেন। যে নজরুল, একটা জিনিস মনে রাখতে হবে, ওই সমস্যাটা সেখানেই যে একটা কৃত্রিম রাজনৈতিক হস্তক্ষেপ। তারা যেমন একই সঙ্গে হিন্দু মৌলবাদ তেমনি ইসলামিক মৌলবাদকে তুলে ধরছে, যা ক্রিয়া প্রতিক্রিয়ার স্বাভাবিক নিয়ম। তাতে এমন দিন আসন্ন যখন যখন হোসেন মিয়া বলছেন ইয়া আল্লাহ নামানো আকাশের তলায় পৃথিবী কি দিনা, তখন খোঁজ করা হলে এই যে ইয়া আল্লাহ এটা কতখানি ইসলাম ধর্মী আর কতখানি হিন্দু ধর্মী। আমার চোখের সামনে আমি দেখলাম খুদা হাফিজ বলা বন্ধ হয়ে গেল। তা আমি আমার একজন বন্ধুকে জিজ্ঞেস করলাম, যিনি ওই ধর্মাবলম্বী, যে খুদা হাফিজের মধ্যে দোষ কি রইল? আমরা ছোটবেলা থেকে শুনেছি। তিনি আমাকে একটু ব্যঙ্গাত্মক হাসি, একটু কৌতুকময় হাসি দিয়ে বললেন যে আসলে ঈশ্বরের ভাষা আছে। ঈশ্বর যদি হিন্দুদের জন্য বলেন
তাহলে সংস্কৃত ভাষায় কথা বলে, যদি মুসলমানদের জন্য বলেন তাহলে আরবিতে বলেন। তো ক্ষুধাটা উর্দু, ফলে আরবি হতে হবে, নাহলে আল্লাহর কাছে তো পৌঁছবে না। ফলে ইয়া আল্লাহ বলতে হবে আল্লাহ হাফিজ। যেমন ধরুন ঈদ-উদ-জোহা আমরা যে বলতাম, বদলে গেল। তার কারণ অন্য কোনো কারণে ঈদ-উদ-জোহার কোন চরিত্রগত পরিবর্তন হয়নি, উর্দুর বদলে আরবিতে চলে গেল শব্দটা। এই যে এত ছুতমার্গীয়তা, হিন্দু বিধবার যে সুচিতাবোধ, যাকে আমরা দীর্ঘদিন ঠাট্টা করেছি, সেটা এখন ভাষাগত উপলব্ধির মধ্যেও প্রবেশ করেছে। ফলে আমরা দেখছি কি সর্বনাশ এই উপমহাদেশে হচ্ছে। শুধু যে ভারতে হচ্ছে তা না, পূর্ববঙ্গেও হচ্ছে, যেখানে হাসান আজিজুল হক, যেখানে আখতারুজ্জামান ইলিয়াস, সেখানে বাংলা ভাষার চরিত্র নিয়ে প্রশ্ন উঠছে। তার কারণ কি, যে বিশ্ববৃক্ষের পতন হয়েছে তা কিন্তু চারাগাছ হিসেবে থাকতে পারে না, একদিন মহিরুহে রূপান্তরিত হবেই। এবং তার ঋত্বিক ঘটক কেন যে কোনো বাঙালি শিল্পীকে গ্রাস করবে। যেমন হিন্দুরা বলার চেষ্টা করবে নজরুল ইসলাম শ্যামা সঙ্গীত লিখেছেন, তেমন ভাবেই মুসলমান দেখাবে তিনি ঈদের গান লিখেছেন। কিন্তু কেউই দেখাবে না যে হিন্দুর পুরোহিত এবং মুসলমানের মোল্লাকে, ইমামকে তিনি একইভাবে অর্থবৃদ্ধ ধর্ম ব্যবসায়ী হিসেবে চিহ্নিত করেছেন। তাহলে স্যার আজকের যে দুটো দেশ, আপনি পূর্ববঙ্গের কথা বললেন, আমরা পশ্চিমবঙ্গ নিয়েও আলোচনা করছি, তো এই যে ঋত্বিক ঘটক যেখানে জন্মেছেন, যে অঞ্চলের কথা ভেবে উদ্বেলিত হতেন, কাজ করতে চাইতেন, সেই অঞ্চল এবং সেটি 47-এর পর অন্য একটা দেশ হয়ে গেল, মানে নেশন স্টেট বলছি আমি দেশ বলতে। এবং আজকে এই যে স্বাধীনতার পরে উনি এবং সত্যজিৎ রায় যখন যাচ্ছেন, আপনি জানেন সত্যজিৎ রায়ের একমাত্র পাবলিক স্পিচ, অর্থাৎ জনপরিসরের বক্তৃতা 21শে ফেব্রুয়ারির বক্তৃতা, ওই যে বিখ্যাত, যেখানে উনি বলছেন যে আমি এতদিন বাদে আমার পিতৃভূমিতে ফিরে এলাম, এইসব ওকে খুব আবেগ উদ্বেলিত দেখাচ্ছে। একটাই বক্তৃতা উনি জনতার জন্য দেন, তাছাড়া সমস্ত বক্তৃতা উনি শিল্প সাহিত্য এইসব বিষয়ে বলতেন। তো ঋত্বিক ঘটক, এই যে প্লেনটা, তখন আমি এরকম প্লেনে উঠেছি যে পদ্মা পার হওয়ার সময় বলতো আমরা পদ্মা পার হচ্ছে। তো ঋত্বিক ঘটক যখন পদ্মা পার হচ্ছেন, তখন সত্যজিৎ রায়ের হাত জড়িয়ে বলে উঠছেন, মানিকবাবু ঢাকাটাও একটা বিদেশ হয়ে গেল। ঢাকাটাও একটা বিদেশ হয়ে গেল, এই তো আমাদের শুনতে হচ্ছে বাংলাদেশি সাহিত্য এবং পশ্চিমবাংলার সাহিত্য। রবীন্দ্রনাথ পশ্চিমবাংলার কবি, ধরে এক আখতারুজ্জামান বাংলাদেশের সাহিত্যিক। বাংলা ভাষা নিয়ে এই বিপর্যয়, আমরা কেউ খেয়ালই করছি না যে আল মাহমুদ বর্ধমানের, পুরুলিয়ার অথবা ময়মনসিংহের কিংবা পাবনার, এটা বিষয় নয়, তিনি বাংলা ভাষার প্রতি 2 মাইল অন্তর অন্তর চরিত্র বদল করে। বিজন ভট্টাচার্য বলেছিলেন বাংলা ভাষার চরিত্র নানাভাবে বদল হয়, শুধু ধর্মীয় কারণে হয় না। এটা বোঝাবে কে? আজকে যে সাংস্কৃতিক উন্মত্ততার রাত্রি, সেখানে বোঝানোর কেউ নেই। ঋত্বিক ঘটকের যদি কোনো কেউ গুরুত্ব খুঁজে পায়, এইখানে যে উনি 1964 সালে আমাদের শেষ দাঙ্গা, নথিভুক্ত দাঙ্গা, তারপরে পরিচয় পত্রিকায় লিখতে বলা হয় যে হিন্দু মুসলমানের সম্প্রীতি নিয়ে উনি কিভাবে লিখবেন। তাতে উনি সুভাষ মুখোপাধ্যায়কে লিখেছিলেন, উনি লিখবেনই না, যে এত উদারতা, এত রক্তপাত, এতদিনের সংস্কৃতি চর্চা সংগ্রামের যদি এই পরিণতি হয়, তাহলে দেশটা একটা ইতরের দেশ হয়ে যাচ্ছে। একটু পরে আমি করছি। হ্যাঁ বল। এই যে আপনি বিষবৃক্ষর কথাটা বললেন, এই যে জায়গাটা, তো এইটা তো খুব পরিকল্পিত। দু দেশেরই সরকার তাদের স্থায়িত্ব বৃদ্ধির জন্য এক ধরনের পরিকল্পিত হিংসা বিদ্বেষ ছড়াচ্ছেন বলে আমরা মনে করছি। এবং যারা সাধারণ মানুষ, যারা সহজ সরল মানুষ, তারা এর বশবর্তী হচ্ছেন। এবং এই যে দু দেশের মধ্যে এক ধরনের সৌভ্রাতৃত্ব ছিল, সাধারণ মানুষের মধ্যে এত স্বাভাবিকভাবেই ছিল যে রাজনৈতিকদের মতন তারা কথায় কথায় মিলিয়ে মিলিয়ে রাম রহিম বলতেন, এমনিতেই চলত। তো ঋত্বিক ঘটককে খুব সচেতন ভাবে আমরা ব্যবহার করে একটা সাঁকো তৈরি করতে পারি না এই সময়? অবশ্যই পারি, পারার কথাও। তিতাসিক নদীর নাম দেখালেই হয়, বা অযান্ত্রিক দেখালেও হয়, কিন্তু আমরা সেটা করবো কিনা সেটা তো আমাদের সাংস্কৃতিক জীবনযাপনের উপর নির্ভর করে। ফলে যেমন এই যে রামপ্রসাদ সেন, তিনি একজন শাক্ত পদাবলীর লেখক, প্রধান লেখক,
কিন্তু আপনি দেখবেন তিনি যেহেতু সেরেস্তায় কাজ করতেন, তার শব্দাবলীর মধ্যে উর্দু ফার্সির কি আধিক্য। হুম এই যে বলেন যে আমায় দেমা তবিলদারি আমি নেমো খারাম নই শঙ্করী, যে তবিলদারি নেমো খারাম এসব শব্দগুলো অম্লান ভাবে একজন হিন্দু কবি ব্যবহার করেন। তার কারণ তার তো এই ছুটপাগিতা নেই। তিনি ভাষার যুগল সম্মিলনকে দেখতে পান, ভাষার বিস্তারকে দেখতে পান। নজরুল যখন বলেন যে আমি বিদ্রোহী ভিখু ভগবান বুকে কেটেই পদচিহ্ন, তিনি ভাবেন না তিনি মুসলমান হিন্দুর দেবতাকে আক্রমণ করা উচিত না। যেমন তিনি খোদার আসন আরো সেদিয়া যখন বলেন, তখনও তিনি ভাবেন না যে তিনি মুসলমান খোদাকে আক্রমণ করা তার উচিত না। কিন্তু আমাদের এখন এমন একটা বদ্ধ জলায় ফেলা হয়েছে, হয় রুই মাছ নয় কাতলা মাছ, এর একটা দিতেই হবে, অন্য কোনো মাছ আমরা খেতে পারবো না। এক ধরনের বাইনারি। তো আর বাঙালিদের ক্ষেত্রে একটা টেন্ডেন্সি খুব দেখেছি আমরা, কিছুক্ষণ আগে একটা নাটক নিয়ে কথা বলছিলাম, তো সেইটা যাই হোক, তো বাঙালি ঋত্বিক ঘটককে দেখতে চাইছেন ট্র্যাজিক হিরো হিসেবে, এবং যার হ্যামার্শিয়া মূলত একটা চিন্তাবৃত্তের মধ্যে আবদ্ধ থাকা। তো এই যে চিন্তা, এইটা যদি সচেতনতার ধারা হয়, তাহলে সেখান থেকে ঋত্বিক ঘটককে উপলব্ধি করা, তাকে জানা, বা আপনার ভাষায় ঋত্বিক আবিষ্কার, সেটা কি সম্ভব? দেখো, বাঙালি যে ঋত্বিককে ট্র্যাজিক ভাবছে, সেটা অনেক মধুসূদন দত্তকেও ভাবতে পারে, সে মানিক বন্দ্যোপাধ্যায়কেও ভাবতে পারে, এমনকি শিশির ভাদুরীকেও ভাবতে পারে। আসলে তার যে আশা এবং প্রত্যাশা, সেটা এতই বাজার চালু, এতই গতানুগতিক, এতই প্রত্যাশার অভিক্ষেপ, যে সে ভাবতেই পারে যে শিশির ভাদুরী নাটক বন্ধ করে দেওয়া মানে ব্যর্থতা। সে ভাবতেই পারে মধুসূদন দত্ত আর না লেখা ব্যর্থতা, এবং সে ভাবতেই পারে যে মানিক বন্দ্যোপাধ্যায়ের মুখে রক্ত উঠে আসা ব্যর্থতা। আসলে এই রক্ত উঠে আসা, এই শিল্পী তিনি প্রমিসিউসের মতন সমাজের প্রতিস্বর হয়ে উঠবেন, এটা আজকের বাঙালি ভাবতে পারে না। কারণ তারা এত বেটে, এত ছোটখাটো, এবং এত এই ব্যাংক, ইউটিআই, অমুক তুসুক, প্যান আধার এসবের মধ্যে নিজেকে সংকুচিত করে রেখেছে, যে চীনে মেয়েদের যেমন পা ছোট রাখা হতো নির্দিষ্ট জুতোর ভেতর থেকে, এই জুতোটা কিন্তু ব্যর্থতা বা সাফল্যের নিরিখ না। ব্যর্থতা বা সাফল্যের নিরিখ বলিভিয়ায় চে গুয়েভারার পরে থাকা, বা ধরো প্যাট্রিস লুয়াম্বা, বা ধরো বাঘাযতীন, এইগুলো, বা রবীন্দ্রনাথ, বা হয়তো জীবনানন্দ দাশ। কিন্তু এই বোঝাবে কে? লোকে বলবেই যে ভাইস চ্যান্সেলর না হয় যদি জীবনানন্দ দাসে যে পার্ট টাইম টিচার হয়ে ঘুরে বেড়ালেন, জীবনানন্দ ব্যর্থ আর ভাইস চ্যান্সেলর সফল, তাদের বেসিক পে অনেক বেশি। কিন্তু এক যুগের তর্ক করার বিষয় না, এটা জীবন বোধের ব্যাপার। জীবনের নৈতিক ভিত্তি নষ্ট হয়ে গেছে আমাদের, ফলে আমরা এই কথাগুলো বলছি যে ঋত্বিক মাতাল। আসলে মাতাল না, ঋত্বিকের যে ত্রুটি, তা হচ্ছে এই বহু চর্চিত, বহু দূষিত যে পথ, যা আমাদের কোথাও নিয়ে যাবেন না, স্বর্গে না নরকে, তার বদলে একটা মহাপ্রস্থানের পথ খুঁজে নেওয়ার চেষ্টা, জীবনকে তার বহুমাত্রিক মানে দেওয়া। যে পলিফোনি কথাটা উনি ব্যবহার করতেন, উনি এবং সলিল চৌধুরী দুজন সমবয়স্ক বন্ধু একই সঙ্গে। জীবনের বহু কৌণিক এবং বহু বর্ণিল বিস্তার আছে, সেই বিস্তারগুলোকে খেয়াল করো। তাকে যদি তুমি সংকীর্ণ করতে করতে একেবারে এক জায়গায় নিয়ে আসাটা ইকুইভ্যালেন্ট ইকুয়েশন খুঁজে পাওয়ার জন্য, তাহলে জীবন সবসময় ইকুইভ্যালেন্ট ইকুয়েশন পছন্দ করে না, সম্ভব না। জীবন কম্পিউটারের বাইনারি না, যে হয় শূন্য নয় এক। ঠিক, একদম। ঋত্বিক ঘটককে নিয়ে যে নতুন ছবি হচ্ছে, বায়োপিক ইত্যাদি ইত্যাদি, আপনি দেখেছেন? সবকটাতেই আমি দেখেছি বা আমি যুক্ত থেকেছি। আমি নবীন পরিচালকদের কাছে কৃতজ্ঞ, যেমন কমলেশ্বর বলছিলেন তার প্রধান প্রেরণা আমার ঋত্বিক তন্ত্র। কমলেশ্বর আমার অনুপ্রতিম বন্ধুর কাছে থাকেনও, তার কাছে আমি অপরিসীমভাবে কৃতজ্ঞ যে তিনি এই লেখাটা তাকে একটু উস্কে দিতে পেরেছে। বা ধরো যারা এই যে সুজন নীল, সে যখন বলছে যে আমার লেখা তার উপকার করছে, আমি খুবই বাধিত। বা সমুদ্র গুহ যখন বলছেন, আমি সত্যি কৃতজ্ঞ বোধ করি যে আমার এই সামান্য শব্দগুলো কাউকে কাউকে একটু ভাবায়। কিন্তু আমার সমস্যা হচ্ছে যে ঋত্বিক ঘটককে আমি দেখেছি,
এটা কোনো অতিরিক্ত কাজ না, কারণ পৃথিবীতে প্রত্যেক লোককে দেখেছি, যেমন আমি গান্ধীজিকে দেখি বা রবীন্দ্রনাথকে দেখি। তো ঋত্বিক ঘটক 50, আমি একটা গাণিতিক হিসেবে বলছি যে 50 বছর বয়সের মধ্যে 8টা ছবি শেষ করেছিলেন পূর্ণদৈর্ঘ্যের, বেশ কিছু ছোট দৈর্ঘ্যের ছবি করেছিলেন, প্রচুর গল্প লিখেছিলেন, রীতিমতন স্মরণীয় চলচ্চিত্র বিষয়ক প্রবন্ধ লিখেছেন, নাটক করেছেন, নাট্য পত্রিকা সম্পাদনা করেছেন, শিক্ষকতা করেছেন সফলভাবে, কারণ তার একটা সফল ছাত্রদল পুনে ফিল্ম ইনস্টিটিউটে আছে, এবং পুনে ফিল্ম চলচ্চিত্র কিভাবে পড়াতে হবে তার সিলেবাস করেছেন। একজন সুবক্তা ছিলেন, রাজনীতি করেছেন কিছুকাল। আমি এবার তোমাকে বলছি যে সচেতন মানুষের জীবন শুরু হয় প্রায় 10 বছর বয়সে, তার আগে সে শিশু থাকে। তো এই যে 10 থেকে 50, এই 40 বছর বয়সে এতগুলো কাজ করা, শুধু কি ঝোলা থেকে বোতল বার করলে হয় ভাই? সিনেমা তো অনেক লোককে নিয়ে কাজ করা, ফলে সেগুলো তো করতে হয়েছে। তুমি যদি অন্য সব ছেড়েও দাও, যান্ত্রিক ভাবে দেখো, যে শুধু বোতল খেয়ে গেলে হতো না, এগুলো আমরা সবার সময় রটিয়েছি। মাইকেল মধুসূদন দত্ত শুধু বোতল খেলে উনি ব্যারিস্টারি করতে পারতেন না, এতগুলো ভাষা জানতে পারতেন না, এইসব কবিতা লিখতে পারতেন না। শিশির ভাদুড়িও তাই, মানিক বন্দ্যোপাধ্যায় তাই। কিন্তু কে কাকে বোঝায়? মিডিয়ার স্টিরিওটাইপ চিরদিন অন্যরকম। পিকাসো চুল কাটতে ভয় পেতেন, কারণ তারা কুসংস্কার ছিল চুলের মধ্যে প্রতিভা থাকে। মিডিয়ার কাছে ওইটা ঘটনা, পিকাসোর জ্ঞানিকা ঘটনা না। ঠিক, ঠিক, ঠিক। এই নাটকের কথা আপনি বললেন, তো আপনারই সম্পাদিত বহু লেখা, ঋত্বিক ঘটকের নিজস্ব লেখা বেরিয়েছে, এবং অধিকাংশ লেখা নাটক নিয়ে, অনেক লেখা নাটক নিয়ে। উনি খসড়া লিখছেন আইপিটি এর, এমনকি শেষ কাজ একটা নাটক নিয়ে, একটা মেয়েকে নবদ্বীপে ধর্ষণ করে পুড়িয়ে দেওয়া হয়েছিল, সেইটা নিয়ে, সেই বিশ্বটি, সেই বিষয়। তো এই যে নাটকের ঋত্বিক ঘটক, যিনি নবনাট্য শতনাট্যকে একটু সন্দেহের চোখে দেখেন, শম্ভুবাবুদের সঙ্গে একটু বিচ্ছেদ কোথাও, এবং নবারুণ একটা বক্তৃতায় বলছেন অসামান্য আলোর কাজ করতেন, একজনকে ধাক্কা দিয়ে বলেন তুই কি আলো করছিস আমি করবো বলে, একটি নাটকের মাঝখানে করলেন, এবং এক্সপ্রেশনিস্ট আলো, যেটা সিনেমা তো নাড়িয়েছে, নাটকেও করে। এবং এমনকি ওর বিরুদ্ধে সমালোচনাটাও তাই, যে অনেকে বলেন যে উনি সিনেমার এত বেশি অনুগামী, এক্সপ্রেশনিজমকে এত আক্ষরিক ভাবে উনি নেন, যে নাটকের সময় ওকে মনে হয় চলচ্চিত্র কর্মী মনে হয়। আমি জানি না এর অভিযোগ কতটা যুক্তিপূর্ণ অথবা কতটা যুক্তিহীন, কিন্তু এটা ঠিক যে নাটককে খুব যত্ন করে দেখতেন, লিখতেন এবং ভাবতেন কি করে নামা। এই যে কোমল গান্ধারটা তো একটা নাট্য দলের উপরে, নাটক এবং থিয়েটারে সংলাপ গড়া। এবং তো এই নাটকের ঋত্বিক ঘটক সম্পর্কে খুব একটা আলোচনা কিন্তু হয় না, সেইটা আমি ওটা তো ভারতের কোন শিল্পী সম্পর্কেই সেইভাবে আলোচনা হয় না। মিডিয়া এক একটা পুতুল মাঝে মাঝে তুলে ধরে, এবং সেই পুতুল সম্পর্কে আমরা কিছু রায় দিই বা সায় দিই, এবং তারপরে তাদের ভুলে যাই। ঋত্বিক ঘটক সম্বন্ধে বিশেষভাবে হয়নি, এখন ঋত্বিক এখন স্টার। স্টার মানে তার শিল্পের জন্য না, তিনি কি ছবি বানিয়েছেন, কি লিখেছেন, তার থেকে অনেক বড় কথা স্টার মানে একজন একটার উইথ বায়োগ্রাফি। এই যে ঋত্বিকের জীবনের ক্যানভাসের বাইরে উপচে পড়া তার মদ্যপান, তার অনিয়ম, তার এইরকম ভাবে চুল করা, তার ছোকরা পাকামি করো না, বিভিন্ন মুদ্রা দোষ, এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো এত তাকে নিয়ে এত গল্প গাছা, এবং মিডিয়াতে এত এনজয় করে, এই স্টার টেক্সট হয়ে যাওয়ার ফলে কোনটা তার সার, মূল আমের শ্বাস কোথায় আর আটি কোথায় তা গুলিয়ে গেছে। আপনি নাটক নিয়ে কিছু বলবেন? ওর নাটক নিয়ে, ওর নাট্য চর্চা নিয়ে। ওর নাটক দলিল, জ্বালা, এইসব নাটক, এই নাটকগুলো ওর ক্ষেত্রে এক ধরনের, উনি যেমন মেথড অ্যাক্টিং পছন্দ করতেন, নির্দিষ্ট স্ট্যান্সলাস্টিক টেকনিক স্বাভাবিক পছন্দ করতেন না, তো সেরকম ভাবে উনি সমাজ বাস্তবতার কথা বলেছেন। সাঁকো তো এখনই একটা দল কলকাতায় করে। তো কিন্তু আমার মনে হয়, আমাকে যদি বলো, যে উনি যতটা নাট্যকার তার থেকে অনেক বেশি চলচ্চিত্রকার, কারণ উনি দৃশ্য থেকে দৃশ্যান্তরে যাওয়ার যে আঙ্গিক কৌশল ব্যবহার করেন, তা নাটকে করা মুশকিল। নাটকে ক্লোজ আপ সেইভাবে করা যায় না, আর উনি হচ্ছেন ক্লোজ আপের ঈশ্বর। তো এরকম অনেক জিনিস দেখা যাবে
যেগুলো নাটকে উনি পারেননি তেমন ভাবে করতে, সেটা উনি সিনেমায় করেছেন। সেটা আমার ধারণা অনেক নাট্যকারেরই হয়। যেমন চিত্তাশক্তি নদীর নাম উপন্যাস যে রূপটা আছে, তা থেকে থিয়েটার করেছেন উৎপল দত্ত, সিনেমা করেছেন ঋত্বিক ঘটক। কিন্তু উৎপলের দেখেছি আমি, মানে হাত পা অনেক বাধা, তার ফলে উৎপলের নাট্য জীবনে চিত্তাশক্তি নদীর নাম তেমন উল্লেখযোগ্য কোনো জায়গা নয়। কিন্তু একটু পরে করছি। সেটা নাটক এবং সিনেমার নিজস্ব সংলাপ হতে পারে। এ বিষয়ে বিজন ভট্টাচার্যের মতামত ছিল যে ঋত্বিক মূলত সিনেমার মানুষ। তবে আমার উৎসাহ লাগে যে উনি সিনেমার মানুষ হলেও এই যে বেটল বেশ অনুবাদ করছেন, এই যে নাটকের বিভিন্ন ভারতের নাট্যশাস্ত্র বা অন্যান্য জায়গা থেকে ভারতীয় নন্দন তত্ত্ব খুঁজে পাচ্ছেন, এতে বোঝা যায় যে উনি নাটককে অন্তত ওর জীবনে পরকীয়া ভাবতেন না, নাটক ওর জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল। তো এই নাটক থেকে রিজেকশনটা কি ওই সীমাবদ্ধতার কারণে? খানিকটা বাংলা নাটকের যে গতি প্রকৃতি, তার মধ্যে উনি নিজেকে মেলাতে পারেননি। আইপিটি এর মূল দল এবং তারপরে যে নবনাট্য ধরা যাক সম্মোহিতদের বা তারপরে আরো, ঋত্বিক সে বিষয়ে ততটা মাথা ঘামাননি। উনি মূলত সিনেমার দিকে চলে গেলেন এবং সিনেমা নিয়ে ভেবেছেন। খানিকটা সেই জন্য রিজেকশন মানে রিজেকশন না, নাটক বহু জায়গায় অভিনীত হয়, উনি নিজে একটু সেই অর্থে সময় দিতে পারেননি বলে আমার। কেন দিতে পারেননি, কেন দেননি, এটা আমি অতটা বলতে পারবো না, কারণ আমি তো জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত নই। স্যার, ছবির কথা হচ্ছিল, তো এই যে ধরুন যে কোনো দেশে যে কোনো সময় সিনেমার যখন নতুন ধারা তৈরি হয়েছে, সেটা একটা ক্রাইসিস থেকে তৈরি হয়েছে। ধরুন ইটালিয়ান নিউ ওয়েভ, বা ধরুন ইরানেও যখন আব্বাস কিয়ারোস্তামিরা, জাফর পানাহিরা কাজ করছেন, সেটাও একটা সীমাবদ্ধতা থেকে একটা নতুন পথ তৈরি হওয়া। তো আমরা শুনি চারিদিকে, আমি ওতপ্রোতভাবে যুক্ত নই কিন্তু শুনতে পাই যে বাংলা বর্তমানে যে ফিল্ম ইন্ডাস্ট্রি, সেইটা একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে চলছে, এটা শুনতে পাই। তো তাহলে কোনো নতুন পথ কেন তৈরি হচ্ছে না? তার কারণ শিল্প সন্ধানের যে মূল গতি, মানে গতির প্রবাহ, তাকে বিশ্লেষণ করার চেষ্টা করছে না। এবং যারা সিনেমাকে বিক্রয়দ্রব্য ভাবে, একটা কমোডিটি ভাবে, সাবান বা পাপোশের সঙ্গে যাদের কোনো তফাৎ নেই সিনেমা, তারা এর বিক্রয় বিপণন কৌশলগুলো আয়ত্ত করতে পারছেন না। তার ফলেই আমি ঋত্বিক ঘটক সত্যজিৎ কথা ছেড়ে দিচ্ছি, যে একটা জনপ্রিয় বাণিজ্যিক ধারা, সিনেমার ধারা ছিল, যেখানে মৌলচিত্র হিংলাজ, যেখানে গল্প হলেও সত্যি, যেখানে উত্তম সুচিত্রা মেলোড্রামা গুলো বা অন্যান্য ছিল, সেগুলো এক উদয়ের পথে ছিল। সেগুলো এখন আর নেই। মানে আমরা বুঝতেই পারছি না গল্পটা কিভাবে বলতে হবে, কাদের গল্প কোথায় বলতে হবে। এটা একটা সমূহ সংকট। এবং সিনেমার তো আরেকটা মুশকিল যে সিনেমা পুঁজি দিয়ে চলে, কলম দিয়ে তো চলে না। সেই পুঁজিও আমাদের এই যে বিষয়বস্তু, যে অধিকাংশ বাংলা সিনেমা হয় গোয়েন্দা, নয়তো মধ্যবয়স্ক পুরুষ বা রমণীর বসন্ত বিলাপ, এই এর বাইরে সিনেমা যেতে পারছে না। সেটা নোবডি ইজ কনসার্ন। আজকে বাংলাদেশ, মানে বাংলাদেশ বলতে আমি বাঙালি এই এই বাংলাই বলছি, যে তার সংস্কৃতি যেভাবে বিবর্তিত হচ্ছে, বাংলা সিনেমা তার কথা বলে না। 50 দশকে জনপ্রিয় সিনেমাও তার কথা বলতো, যেমন ছাপমোচন বা উত্তম কুমারের যে অন্য ছবিগুলো, সেগুলো অগ্নি পরীক্ষা, সেগুলো তখনকার সমাজে এই বিস্তৃতি এবং এই রূপকথা, এই ফিরে এই বিস্মরণের পরে আবার চিনতে পারা, এইসব বিষয়ে এমন ভাবে কথা বলতো যার সঙ্গে জীবন মিলতো। আমরা যারা হদ্দ বাঙাল, আমরা যারা কোনোদিন জ্ঞানচরিত্রে ঢুকতে পারিনি, তারা যদি শঙ্করের চোখ দিয়ে, পিনাকি মুখোপাধ্যায়ের চোখ দিয়ে জ্ঞানচরিত্রটা দেখি, অন্তত আমাদের সেটা কল্পনা বিলাস হিসেবেও ঠাঁই পায়। আজকে সেরকম কল্পনা বিলাসও দেওয়া যাচ্ছে না ভাই। তো সেটা তো মানুষের চিন্তার দৈন্য। আমার মনে হয় চিন্তার দৈন্যটা দূর করতে হবে। এটা সাবসিডি দিয়ে হবে না। বামফ্রন্ট সরকার চেষ্টা করেছিলেন, সেই সিনেমাগুলো কেউ দেখেনি। সেগুলো ওই টাকা ব্যয় হয়েছে, পরিচালকের কিছু লাভ হয়েছে বা ক্ষতি হয়েছে, লাভই হয়েছে, আর সিনেমাগুলোর অস্তিত্ব নেই। সেটা এখনকার যারা আছেন তারাও যদি সাবসিডি দেন, অন্য কোনো কিছু দেন, বা এইসব অভিনেতা অভিনেত্রীদের এমপি বানিয়ে দেন, তাহলেও হবে না।
তার কারণ হচ্ছে যে এইগুলো তো বেসিক নিড না সিনেমার। সিনেমার বেসিক নিড হচ্ছে কিছু চিন্তা করা, যাতে একটা বিনোদন প্রক্রিয়া সংশ্লিষ্ট জনসমষ্টির মধ্যে প্রচারিত হতে পারে। সে বিষয়ে কোনো ধারণা বা পরীক্ষা নিরীক্ষা না থাকলে এটা হবে না। কিন্তু আমরা শুনতে পাই যাদের ধারণা আছে তারা ওই ভেতরে একটা গোষ্ঠী চক্র ইত্যাদির কারণে তারা কাজ করতে পারেন না, বা যদি ধরুন এখানে এই ঘরে উপস্থিত কারোর মধ্যে সেই ধারণা থাকে, যারা কাজ করছেন আমাদের সঙ্গে, এবার তারা যদি একটা কাজ করতে যান এবং হয়তো তারা অসামান্য কাজ করার ক্ষমতা রাখেন, কিন্তু তারা সেই ফিল্ডে সেই জায়গায় ঢুকতেই পারবে না। কিছু তো বাধা পাবেন, যেমন নাগরিককে অজান্তে ঋত্বিক ঘটকরা বা সত্যজিৎ কি ইন্ডাস্ট্রির বাইরে থেকে এসে যখন পথের পাঁচালী করেছেন তার জন্য সোনার কার্পেট অপেক্ষা করছিল, তা করেন। এবং তাদের যথেষ্ট সন্দেহ করা হতো, এবং সত্যজিৎ রায়কে তো বলা হতো ডকুমেন্টারি ফিল্ম মেকার, ডকুমেন্টারি বানায়, তো এইসব হাসাহাসি করা হতো। সত্যজিৎ রায় সব ছবি যে জনপ্রিয় হয়েছে তাও না। অপরাজিত, কাঞ্চনজঙ্ঘা কেউ হলে দেখতে যায় না, আজও যায় না। ঋত্বিক ঘটকের ছবির ব্যাপার তো সবাই জানে, কিন্তু আপনাকে তো চিন্তার চেষ্টা করতেই হবে। এই চেষ্টাটা কেন বন্ধ হয়ে যাবে? আপনি কেন মনে করছেন যে আপনি বিপ্লবের কথা বলবেন আর সমাজ বলবে এসো এসো বিপ্লব কর? সমাজ তো বিপ্লবে বাধা দেবেই। ক্ষুদিরাম ঘরে ঘরে জন্মাক বলতে পারি, কিন্তু ক্ষুদিরাম যদি জন্মায় তাহলে বাঙালি সমাজ জীবন ধ্বংস হয়ে যাবে। আমরা সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার চাই, আমাদের ছেলে ক্ষুদিরাম হোক, বাঘাযতীন হোক, এসব আমরা চাই না। যদি ক্ষুদিরাম বাঘাযতীন হতে হয় তাহলে কিছু আত্মত্যাগ করতে হবে, তাহলে তাকে আপনাকে নিজেকে ভাবতে হবে। আপনি সমাজ আপনাকে মুড়ে রাখবে, আংড়া খায়, আপনি হেঁটে হেঁটে বালি স্টেশন পার হয়ে যাবেন, তা হবে? আপনি তো অনেক মানুষকে সামনে থেকে দেখেছেন, সলিল চৌধুরী, দেবব্রত বিশ্বাস, আরো অনেকে, বিজন ভট্টাচার্য, নবারুণ আপনার বন্ধু ছিলেন। তো ঋত্বিক ঘটকের মধ্যে আপনি বিশেষ কি এমন দেখলেন যে আপনি জীবনের অনেকটা সময় ঋত্বিক ঘটককে নিয়ে চর্চা করলেন? আসলে একটা পাহাড় পেরোনোর দম্ভ, সুদূরের চিন্তা। এই যে উনি বলছেন আমাকে যে মিজোগুচি দেখো, মিজোগুচি দেখো, তোমার রিয়াল জাপান, এক্সপোর্ট কোয়ালিটি জাপান না। মিজোগুচি বলতে কি মৌলিকতা আছে? এই যে উনি মানিক বন্দ্যোপাধ্যায় বলছেন যে মানিকবাবু করে আমার লাভ নেই, কারণ আলটিমেটলি মানিকবাবুই থাকবে, আমি কি করব? এই যে অথারশিপের কোশ্চেন আসছে, যে জীবনকে দেখছেন, রবীন্দ্রনাথের লেখা পড়ে ওনার মনে হচ্ছে শিশুতীর্থ থেকে একটা সুবর্ণরেখা তৈরি হতে পারে। এই যে চিন্তার যে দুঃসাহসিক বিস্ফোরণ, এইটা আমার সব বন্ধুদের কথা বলছি, তারাই এই চিন্তার কোনো কোনো বিচ্ছুরণ আমাদের কাছে এনেছিল। এটা না থাকলে শিল্পী হয় না। শিল্পীকে একটা প্রত্যাখ্যানের মুদ্রা জানতে হয়। প্রত্যাখ্যানটা এই নয় যে কারোর সঙ্গে ঝগড়া করবো, এই যে যা প্রচলিত তার থেকে আমি অন্য পথে বেঁকে যাব। এই বেঁকে যাওয়াটা ঋত্বিক ঘটকের মধ্যে, আমাদের শেষ বড় শিল্পী, তার মধ্যে অত্যন্ত প্রকট ছিল। সেইটা একটা যুগকে তার পায়ে হাত ছোঁয়াতে বাধ্য করে। এই যে নবারুণ, ঋত্বিক ঘটকের কথা বলতে বলতে কেঁদে ফেলতো। আর সত্য নবারুণের দাদু ঋত্বিক ঘটক, কেন মনীষ ঘটকের ছোট ভাই। মনীষ ঘটক হচ্ছে নবারুণ ঘটকের দাদু, মহাশয়ের বাবা। ও তো ঋত্বিক ঘটককে কোনোদিনও ঋত্বিক ঘটক হিসেবে দেখেনি, ঋত্বিক হিসেবে দেখতো, কারণ বিজনবাবু ঋত্বিক বলছেন। এই যে বলে যে ভাই, লোকটাকে দেখে অবাক হয়ে যাই যে লোকটা হঠাৎ হঠাৎ কি ভাবতো। আমাকে নিয়ে ছোটবেলায় সিনেমায় যেত, আমি বলতাম ওইসব সিনেমাটা আমি বুঝতে পারি না, আমি বলতাম যে আমাকে খাওয়াতে হয়, বলে হ্যাঁ তোকে লজেন্স খাবো, চুপ করে বসে থাকবে, 4টে লজেন্স দেবো। তারপর বেরিয়ে এসছে, আমি বলতাম যে গল্পটা বলো, আমি তো গল্পটা বুঝতে পারি। আরে ওই যে টুবি বাসে বসতো শ্যামবাজার থেকে গাজা পার্কে আমরা নামতাম, তার মধ্যে কি সুন্দর গল্পটা বলে দিত জানো। আমি গল্প বলা শিখি ঋত্বিক ঘটকের কাছ থেকে। নির্দিষ্ট সময়ে একটা গল্প কিভাবে আদি থেকে অন্ত অব্দি নিয়ে যেতে হয়, সিনেমা মেকার একজন ফিল্ম মেকারের কৃতিত্ব। আর এখন কি এই যে সময়টা, এই সময় কি আপনার নিজেকে বন্ধুহীন মনে হয় কোথাও নাকি? খানিকটা নির্বান্ধব মনে হয়। তার কারণ বুঝতেই পারছো, এটা খুব বড় বড় কথা বলে লাভ নেই। আমি যে খুব বিপ্লবী জীবন যাপন করি তা না, আমিও টাকা আয় করি, এবং আমারও ভালো খেতে বা ভালো পড়তে ইচ্ছা হয়। কিন্তু আমি একটা অদ্ভুত জিনিস দেখি যে সকলেই একটা চুক্তিবদ্ধ টুর্নামেন্টের মধ্যে পড়ে গেছে, I-20, I-20 বলছি, T20। এই 20 ওভারের মধ্যে তোমার জীবন মরণ, কেন 50 ওভার খেলবো না তার কোনো জবাব পাই না। এইটাই হচ্ছে মুশকিল। যে খেলাটা সারা জীবনে
যখন ছিল খেলা তোমার সঙ্গে তখন কে তুমি তাকে জানতো, এইটা বলার কোনো সুযোগই পেলাম না মৃত্যুর মুহূর্তে। এটাই জীবনে জীবনে আক্ষেপ। বন্ধু বা বান্ধব কেউই এটা জিজ্ঞেস করে না। তাদের সবার প্রিয় খেলাই স্টেডিয়ামে, এবং স্টেডিয়ামের পরে একটু সিঙ্গেল মল্ট খেতে হয় হ্যাঁ। এবং একটু বাজি পোড়াতে হয়। জীবন এখানেই শেষ হয়ে যায়। জীবন এত ছোট কেন? তারাশঙ্করের কবিতার প্রশ্ন ছিল। এখন একটাই প্রশ্ন, জীবন এত ছোট কেন? এই জীবনের উপর ভরসা রাখতে ইচ্ছে করে এখনো রাখি বলেই তো আত্মহত্যা করি না। রাখি, কিন্তু হচ্ছে কি জীবনের পরিধি বড় সংকুচিত হয়েছে, এটা দেখা দেখা যায়। অনেক ধন্যবাদ। তোমাদেরও খুব ভালো লাগলো, তোমাদের সঙ্গে কথা বলেই ভালো লাগলো। না, আমার তো এটা বহুদিনের একটা প্রায় স্বপ্ন ছিল। হয়েছে তোমাদের? রেকর্ডিং যাচ্ছে, বহুদিনেরই আমার ইচ্ছে ছিল।